এসএসসি মামলার শুনানির একটা সময় প্রধান বিচারপতি বললেন, আই ডোন্ট নো ওয়েদার ডাল মে কুচ কালা হে অর সব কুচই কালা হে। এই বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা আমি কেন বললাম, সেই বিষয়টা জানতে গেলে পুরো আজকে কোর্ট নাম্বার 1-এ পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ 26,000 চাকরি বাতিল মামলার শুনানি কি হলো তার জিস্টটা আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অন্যদিন আমি যেমন ডিটেলস হেয়ারিংটা বলি, আজকে হয়তো সেটা পারবো না, তার কারণ আজকে সারা দিন হেয়ারিং হয়েছে, সেটা বলতে গেলে কিন্তু প্রচুর সময় লাগবে। তাই আমি মেন পয়েন্টগুলো এখানে তুলে ধরার চেষ্টা করব। এখানে মূলত যারা টেন্টেড প্রার্থী তাদের আইনজীবীরা কি বলেছেন সেই পয়েন্টগুলো আমি ছোট করে বলবো। তার পাশাপাশি আমি এসএসসি কি বলেছে, তারপরে স্টেট কি বলেছে, এবং যারা নন টেন্টেড প্রার্থী তারা কি বলেছেন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ মহামান্য প্রধান বিচারপতির পুরো বক্তব্যটা আমি কিন্তু আপনাদের সামনে আজকের এই ভিডিওতে শেয়ার করব। এবং কোন দিকে যাচ্ছে এই 26,000 চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ, আশা করি আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো পরবর্তীতে এই মামলার শুনানির ডেট রাখা হয়েছে জানুয়ারি মাসে, তো সেই ডেটটাও কবে সেটা আপনাদেরকে জানাবো। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। এবং ভিডিওটি দেখার আগে আমি একটি বিষয় আপনাদেরকে অনুরোধ করব, যে আমি গতকালকে একটি ভিডিও করেছিলাম 26,000 চাকরি বাতিল মামলা রিলেটেড, এবং সেই ভিডিওতে ঠিক যে পয়েন্টগুলো আমি উত্থাপন করেছিলাম, যে পয়েন্টে হিয়ারিং হতে পারে, কারা প্রথমে বলবেন, এসএসসি কি বলবে, স্টেট কি বলবে, টেন্টেড প্রার্থীরা কি বলতে পারে, নন টেন্টেড প্রার্থীরা কি বলতে পারে, এবং মহামান্য বিচারপতি ঠিক কি প্রশ্ন তুলতে পারেন, ঠিক দেখবেন আজকে হেয়ারিং বা প্রসিডিংটা ঠিক সেইভাবেই হয়েছে। অতএব আমাদের চ্যানেল যারা দেখেন, যারা ফলো করেন, তারা অন্তত বুঝতে পারলেন আজকের হেয়ারিংটা দেখে যে আমরা সব সময় সঠিক কথা বলার চেষ্টা করি, যেটা ফ্যাক্ট, যেটা হচ্ছে সেটা বলার চেষ্টা করি। তাহলে চলুন আজকের হেয়ারিংয়ে যা বিষয়বস্তু উঠে আসলো সেটা ডিটেলসে আপনাদের সামনে শেয়ার করছি। আজকের শুনানির শুরুতেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আইনজীবী মিস্টার দ্বিবেদী তিনি বলতে উঠলেন, তিনি মূলত 7ই মে 2024 সালে মহামান্য সুপ্রিম কোর্টের যে ইন্ট্রিম অর্ডার কপি ছিল সেখানে যা বলা হয়েছিল সেই বিষয়গুলো মহামান্য প্রধান বিচারপতির সামনে তুলে ধরার চেষ্টা করছিলেন। অর্থাৎ কোন স্তরে কত অ্যালিজড দুর্নীতি হয়েছে, কারা কারা টেন্টেড প্রার্থী, কারা কারা নন টেন্টেড প্রার্থী, এবং এদেরকে কিভাবে সেগ্রিগেট করা যায়, সিবিআই কি রিপোর্ট দিয়েছিল, সেই বিষয়গুলো তিনি তুলে ধরছিলেন। এবং তিনি পরবর্তীতে আরেকটি বিষয় বলার চেষ্টা করছিলেন, যে সুপার নিউমারি পোস্টের ব্যাপারে যে স্টেটের বিরুদ্ধে অ্যালিগেশন রাখা হয়েছিল সেখানে স্টেটের কোনো দোষ ছিল না। স্টেট শুধুমাত্র ওয়েটিং প্রার্থীদেরকে অ্যাকোমোডেট করার জন্য সুপার নিউমারি পোস্ট তৈরি করেছিল, কোনো ইললিগ্যাল অ্যাপয়েন্টমেন্টকে রাখার জন্য নয়। এই বিষয়গুলো যখন তিনি বলছিলেন তখন মহামান্য প্রধান বিচারপতি কিন্তু একটি প্রশ্ন করলেন, যে আপনি আপনার যে আর্গুমেন্ট সেটাকে দুটো পার্টে বলুন। প্রথমত, যে স্টেট কি চায় সেগ্রিগেশন হোক, না স্টেট কি চায়। তখন স্টেটের আইনজীবী পরিষ্কার বললেন যে মাই লর্ড, স্টেট চায় যে সেগ্রিগেশন হোক, যদি টেন্টেড প্রার্থীদেরকে আইডেন্টিফাই করা যায় তাহলে তাদেরকে পৃথক করা হোক, এবং যারা মানে টেন্টেড প্রার্থী নয় তাদেরকে রাখা হোক। তাহলে স্টেট দুটো আর্গুমেন্ট করুক, এক হচ্ছে তারা সেগ্রিগেশনের পার্টটা নিয়ে বলুক, আর একটা হচ্ছে তারা সুপার নিউমারি পোস্টের অংশটা নিয়ে বলুক। এখন স্টেটের আইনজীবী তিনি বাগ কমিটির রিপোর্ট, সিবিআই রিপোর্ট, এসএসসির যে রিপোর্ট, সমস্ত কিছু বিচারপতির সামনে তুলে ধরে এটা দেখানোর চেষ্টা করছিলেন যে মাই লর্ড, এগুলো দেখে কিন্তু সেগ্রিগেট করা যাবে। তারপরে স্টেট একটি বিষয় ক্লিয়ারলি জানায় যে মাই লর্ড, সিবিআই যে ওএমআর সিট পেয়েছে সেটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, কিন্তু আমাদের অর্থাৎ স্টেটের কোনো প্রশ্ন নেই, স্টেট এ ব্যাপারে কোনো প্রশ্ন তুলছে না সিবিআইয়ের তথ্য নিয়ে। তখন প্রধান বিচারপতি একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, তিনি বললেন যে দেখুন, এই যে 65B এইটা নিয়ে একটা মিসকনসেপশন আছে। প্রধান বিচারপতি বললেন যে 65B ইজ এ মোড অফ প্রুফ, দ্য এভিডেন্সিয়াল ভ্যালু অফ এ পার্টিকুলার ডকুমেন্ট ডিপেন্ডস আপন নট দ্য মোড অফ প্রুফ অ্যালং বাট সেভারাল আদার ফ্যাক্টরস। অর্থাৎ তিনি এটা পরিষ্কার বোঝাতে চাইলেন যে 65B নিয়ে যে সকলে বলার চেষ্টা করছেন, তো 65Bতেই কিন্তু একটা ডকুমেন্টের অথেন্টিসিটি প্রমাণিত হয় না, সেটা আরও অনেক বিষয়ের ওপরে নির্ভর করছে। 65B শুধুমাত্র একটি মোড অফ প্রুফ, তাছাড়া আর কিছুই নয়। এরপরে স্টেটের আইনজীবী বললেন যে মাই লর্ড, আমরা এই 65B ব্যাপারে কিছু বলতে চাই না। প্রধান বিচারপতি আবারও বললেন দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন দ্য টু, অর্থাৎ এই যে 65B এবং একটি ডকুমেন্টের অথেন্টিসিটি, এই দুটি পার্ট কিন্তু আলাদা। এবং তিনি এটাও বললেন যে এনিবডি ইস্যুইং 65B সার্টিফিকেট ইজ অনলি এ মোড অফ প্রুফ, 65B ডাজ নট ডিল উইথ হোয়াট এভিডেন্সিয়াল ভ্যালু উইথ অ্যাটাচ টু দ্যাট ডকুমেন্ট। অর্থাৎ 65B সার্টিফিকেট দেওয়া হলো
মানেই সেই ডকুমেন্টটার যে এভিডেন্সিয়াল ভ্যালু প্রুফ হলো এমন কিন্তু নয়, সেটা আরও অন্যান্য ফ্যাক্টরের উপর ডিটারমাইন করছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। 65B পোর্শনটা রিট পিটিশনের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। এরপরে স্টেটের পক্ষ থেকে বলা হয় যে মাই লর্ড, আমরা হাইকোর্টের যে মত সেটাকে মেনে নিচ্ছি। হাইকোর্ট সিবিআইয়ের যে OMR এর যে তথ্য সেটাকে 65Bতে অ্যাডমিসিবল করেছিল, ডাটাটাকে অথেন্টিক বলেছিল, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এটাকে মেনে নিয়ে সেগ্রিগেশনের পোর্শনে যেতে চাই। এরপরে সিজিআই প্রশ্ন করলেন যে অরিজিনাল ডকুমেন্ট তো সিবিআই পায়নি, সেটা ধ্বংস করা হয়েছে। স্টেট তখন বলে যে মাই লর্ড, এটা নট অ্যাভেলেবল, তার কারণ পিটিশন যেটা ফাইল হয়েছে সেটা 2 বছরের পরে ফাইল করা হয়েছে, তাই এই ডকুমেন্টটা নেই। আমরা হাইকোর্ট যেহেতু সিবিআই ডাটাটাকে মেনে নিয়েছে, তাই আমরা সেটাকেই মেনে নিচ্ছি। তখন প্রধান বিচারপতি বললেন যে নো, এটার মধ্যে পার্থক্য আছে। 65B অনলি সেজ হোয়াট ইজ ডাউনলোডেড ফ্রম হার্ড ডিস্ক, সেটার চরিত্র নিয়ে বলছে না। হোয়াট ওয়াজ লোডেড অন দ্য হার্ড ডিস্ক, ইটস এ ট্রু অ্যান্ড অথেন্টিক কপি ইজ নেভার গিভেন বাই 65B। তার মানে তিনি এটা পরিষ্কার প্রধান বিচারপতি বোঝাতে চাইলেন যে 65B যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা শুধুমাত্র ডকুমেন্ট যিনি যার কাছে রয়েছেন তিনি বলতে পারেন যে এই ডকুমেন্টটা আসল না সত্যি, কিন্তু সেই ডকুমেন্টটা কিভাবে তৈরি হয়েছে, সেই ডকুমেন্টে কোনো ম্যানিপুলেশন হয়েছে কিনা পূর্বে, সেই পার্টটা কিন্তু 65Bতে আসে না। তারপরে রাজ্যের পক্ষ থেকে বলা হয় যে হ্যাঁ মাই লর্ড, এটা ঠিক। এরপরে সিজিআই একটি এক্সাম্পল দিলেন। তিনি বললেন, ধরুন একটি কল রেকর্ড ডিটেলস সার্ভার থেকে ডাউনলোড কেউ করলেন, তাহলে যিনি ডাউনলোড করলেন যে অংশ থেকে, সেখান থেকে তিনি কিন্তু এই 65B সার্টিফিকেটটা দিতে পারেন। কিন্তু ধরুন এই যে কল রেকর্ডটা, সেটা কোনো চেন অফ ইভেন্টে ধরুন একজনের কাছে গেছে, মানে একজনের কাছে কারোর কাস্টডিতে ছিল, তার কাছ থেকে অন্য কাস্টডিতে গেছে। এবার এই যে কাস্টডিতে হয়েছে, চেন অফ কাস্টডি, তার মধ্যে কি হয়েছে ডকুমেন্টটার সাথে, কিন্তু এটা 65Bতে কেউ উল্লেখ করতে পারে না। এখানে কিন্তু প্রধান বিচারপতি এটা বললেন যে সেই ডাটাতে কি কোনো ম্যানিপুলেশন অর চেঞ্জ হয়েছে কিনা, সেটা কিন্তু 65Bতে বলা যেতে পারে না। তখন স্টেটের পক্ষ থেকে বলা হয় যে মাই লর্ড, লার্নেড কাউন্সিল যারা রয়েছেন তারা এই বিষয়ে কথা বলবেন, আমরা হাইকোর্ট যেটা বলেছে এটা ডকুমেন্টটা অথেন্টিক, অতএব আমরা সেটাই মেনে নিচ্ছি। সিজিআই বলেন যে ওএমআর সিট ডিস্ট্রয় নিয়ে কি কোনো রুল ছিল? স্টেট বলল যে হ্যাঁ, এইরকম একটা রুল ছিল, 1 বছর পরে ওএমআর ধ্বংস করা যাবে। তারপরে স্টেট বলল যে মাই লর্ড, হাইকোর্ট যেটা বলেছে তাদের জাজমেন্টে, যে তাদের কাছে 3টে অপশান ছিল, সেই 3টে অপশানের মধ্যে সেকেন্ড যে অপশান, যে সেগ্রিগেশন কেন করতে পারলো না হাইকোর্ট, সেটা নিয়ে আলোচনা করেছে। আমরা এখানে এটা বলতে চাই যে সেগ্রিগেশন করা যাবে, এবং সেকেন্ড অপশানটা নিয়ে তিনি আলোচনা করতে লাগলেন হাইকোর্টের জাজমেন্টটি পড়ে, এবং সেখানে একটি জায়গায় জাজমেন্টে লেখা ছিল যে এসএসসি ওএমআর সিট নষ্ট করেছে এবং তাদের কাছে কোনো মানে মিরর ইমেজ প্রিজার্ভ করা হয়নি। সিজিআই এই জায়গাটা তিনি থামালেন এবং তিনি বললেন যে এটা কি ফ্যাকচুয়ালি কারেক্ট যে এসএসসি মিরর ইমেজ কোনো প্রিজার্ভ করে রাখেনি? তখন সবাই যারা ছিলেন তারা বললো যে হ্যাঁ মাই লর্ড, যে এসএসসি কোনো মিরর ইমেজ প্রিজার্ভ করে রাখেনি। তারপরে স্টেট আবারও পড়তে লাগলেন। তখন সিজিআই একটা জায়গায় জিজ্ঞাসা করলেন যে ডাটা স্ক্যানটেক নিয়ে যেটা বলা হয়েছে যে তারা স্ক্যান করেছিল, তাহলে এসএসসি কেন মিরর ইমেজ রাখেনি? এটা কি এসএসসি রাখা উচিত ছিল না? ডাটা স্ক্যানটেক একটা কোম্পানি স্ক্যান করে সে চলে গেল, তো এক্ষেত্রে সেই ডাটাটার তো কোনো একটা স্ক্যান কপি রাখা উচিত ছিল। তখন স্টেট বলল যে এসএসসি তে এমন কোনো রুল ছিল না যে মিরর ইমেজ রাখা যেতে পারে। সিজিআই প্রশ্ন করলেন যে ওএমআর সিট তো ফিল আপ হয়, তাহলে অরিজিনাল কপি নেই। এখন অনেকই প্রবাবিলিটি কিন্তু এখানে তৈরি হতে পারে, যেমন প্রাইমারি ডকুমেন্ট যে অরিজিনাল কপির, সেটা তো পেন দিয়ে ফিল আপ করা হতে পারে, তো সেটা তো পেন দিয়ে ফিল আপ করা হয়েছিল, তো সেখানে কোনো গন্ডগোল হয়েছিল কিনা সেটা তো বলা যাচ্ছে না। অথবা ওএমআর সিট যে কারোর কোনো চেঞ্জ হয়ে যায়নি, এটা আমরা বলতে পারছি না। প্রধান বিচারপতি এই জায়গাটায় বলছেন যে উই ডোন্ট ইভেন নো হাউ ডিড দ্য চেকিং, অর্থাৎ চেকিংটা কীভাবে হয়েছে সেটাও আমরা জানি না। এরপরে তিনি আরও গুরুত্বপূর্ণভাবে বলছেন ওয়েদার দ্য নেম অফ ক্যান্ডিডেট ওয়াজ ক্যামোফ্লেজ অ্যান্ড দ্য টপ পোর্শন ওয়াজ ইরেজড অ্যান্ড দেন গিভেন ফর চেকিং। অর্থাৎ এটা তো হয়নি যে ওএমআরগুলো কেউ ফাঁকা জমা দিয়েছে, তাহলে সেই টপ পোর্শন যেটা ওএমআরের সেটাকে কেউ ইরেজ করে লিখে দিয়েছে এবং তারপরে সেটাকে চেকিং করেছে। তো এই পোর্শনগুলো তো আমরা জানতে পারছি না। নর্মালি চেকিং ইজ ভেরি সিম্পল, জাস্ট স্ক্যান ইট থ্রু দ্য কম্পিউটার, ইটস নট হিউম্যান চেকিং। অর্থাৎ এটা তো কম্পিউটার দ্বারা চেকিং হয়, এটা তো হিউম্যান চেকিং হয় না, এটা তো বেশি সময় লাগবে না। কিন্তু যে ইস্যুটা উঠে আসছে প্রধান বিচারপতি
বিচারপতির মতে যে দ্য অরিজিনাল আর নট অ্যাভেলেবল, অর্থাৎ অরিজিনাল কপি যেহেতু নেই, দেয়ার ইজ নো ওয়ে উই অথেন্টিকেট ওয়েদার দ্য অরিজিনাল ওএমআর সিট ওয়ার আইডেন্টিক্যাল টু দ্য স্ক্যান্ড ওএমআর সিট হুইচ ওয়ার অ্যাভেলেবল অন দ্য সার্ভার। অর্থাৎ প্রধান বিচারপতি বলছেন যে আমরা এই আইডেন্টিফিকেশনটা করতে পারছি না যে যে ওএমআর সিটটা সিবিআই উদ্ধার করেছে সেই ওএমআর সিটটাই যে অরিজিনাল ওএমআর সিট ছিল, এর যে আইডেন্টিফিকেশন এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। ইফ দিস ইজ দ্য পজিশন দেন হোয়াট ইজ দ্য ফল্ট ফাইন্ডিং অফ দ্য হাইকোর্ট। এই জায়গাটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। বিচারপতি বলছেন যে এটাই যদি একটা মানে পজিশন হয় তাহলে হাইকোর্টের জাজমেন্টে ভুল কি ছিল? হাইকোর্ট যে বলেছিল যে পুরো প্যানেলটাই বাতিল হবে, তাহলে সেখানে ভুলটা কোথায় ছিল? তো এখানে স্টেট বললেন যে মাই লর্ড, হাইকোর্ট তো এই ওএমআরকে মেনে নিয়েছে, এই ওএমআরের অথেন্টিসিটি, লিগ্যালিটি, ভ্যালিডিটি এগুলো তো সবই হাইকোর্ট স্বীকার করেছে। সিজিআই তখন বললেন যে নো নো নো, দে ডু নট, প্লিজ আন্ডারস্ট্যান্ড অন থিং, 65B certificate only says that hard copy which is downloaded or which are downloaded is the copy of the downloaded server, but it is not proved that what is scanned, stored in the hard disk in the original of the OMR seat। অর্থাৎ তিনি বললেন যে 65B সার্টিফিকেট যেটা হাইকোর্টে অ্যাডমিসিবল হয়েছে বা হাইকোর্ট যেটা বলেছে সেটা সিবিআই যে ডাটা, সেই ডাটাটাকে ইটসেলফ স্বীকার করেছে, বাট এই ডাটাটার মধ্যে যখন অরিজিনাল ফর্মে এটাকে স্ক্যান করা হয়েছিল, কোনো ডাটার মধ্যে মানে কোনো ডিস্কের মধ্যে স্টোর করা হয়েছিল, সেখানে যে কোনো ম্যানিপুলেশন হয়নি এই বিষয়টা তো এটা 65B তে এস্টাবলিশড হচ্ছে না। তখন স্টেটের আইনজীবী বললেন যে মাই লর্ড, হাইকোর্ট তো এই ওএমআরকে মেনেই বলেছে যে কেউ শূন্য পেয়েছে, তাকে সার্ভারে বেশি নাম্বার দেওয়া হয়েছে। সিজিআই বললেন ওকে, উই পুট দ্য কোয়েশ্চেন, দেখা যাক আমরা লাস্ট অব্দি এটা কী পাই, তবে আমাদেরকে কিন্তু এই কোয়েশ্চেনটা নিয়ে দেখতে হবে। এরপরে সিজিআই বললেন যে ডিভিশন বেঞ্চের যে জাজমেন্টের 325 নম্বর পয়েন্ট সেটা পড়তে বললেন। তারপরে সিজিআই একটা প্রশ্ন করলেন যে এসএসসি এবং সিবিআই যে দুটো টেবিল দিয়েছে, এসএসসি বলছে এতজন অ্যালিজড পার্সন, সিবিআই বলছে যে এতজন অ্যালিজড পার্সন, কিন্তু দুজনের ডাটার মধ্যে একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। তারপরে সিজিআই আরও প্রশ্ন করলেন যে এসএসসি ডিড নট মেনটেন দ্য মিরর ইমেজ, অর্থাৎ এসএসসির কাছে মিরর ইমেজ নেই। দ্য অরিজিনাল ওএমআর সিট আর নট অ্যাভেলেবল, অরিজিনাল ওএমআর সিটেও নেই। দ্য অনলি এভিডেন্স উইথ রিগার্ড টু ওএমআর সিট আর অ্যাভেলেবল ইজ ইন ফর্ম অফ স্ক্যান ওএমআর সিট, অর্থাৎ যে বিষয়টা ওএমআর সিটের অ্যাভেলেবল রয়েছে সেটা স্ক্যান ওএমআর সিট হুইচ ওয়াজ ডান বাই ডাটা স্ক্যানটেক, যেটা ডাটা স্ক্যানটেক দ্বারা স্ক্যানিং হয়েছিল, অ্যান্ড দেন গিভেন টু নাইসা, এবং ডাটা স্ক্যানটেক স্ক্যান করে তারা নাইসাকে দিয়েছিল। দেয়ার ইজ এভিডেন্স টু শো দ্যাট দ্য মার্কস অবটেন অ্যাজ পার দ্য স্ক্যান ইমেজ অফ দ্য অ্যাভেলেবল ডাটা ইজ ডিফারেন্ট ফ্রম দ্য মার্কস হুইচ ওয়ার এন্টার ইন দ্য সার্ভার অফ দ্য ডব্লিউবিএসএসসি। অর্থাৎ বিচারপতি বলছেন এখান থেকে দেখা যাচ্ছে যে এসএসসির যে সার্ভার কপি সেখানে কিন্তু মার্কসটা ইনক্রিজ করা হয়েছে। দেয়ার ইজ অলসো দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ নাইসা ইজ কনসার্ন, দেয়ার আর ইরেগুলারিটিস, অর্থাৎ নাইসাকে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে সেটাও কিন্তু অনিয়ম পাওয়া গেছে সেখানে। দ্য স্ক্যানিং ইটসেলফ, দ্য প্রসেস ফলোড ইরেগুলারিটিস স্টেটেড, অর্থাৎ যেভাবে ওএমআর সিট স্ক্যান করার যে পদ্ধতি এখানে বলা হচ্ছে, যে ডাটা স্ক্যানটেক স্ক্যান করেছে, তো সেখানেও কিছু অনিয়ম পাওয়া যাচ্ছে। এবং তিনি এটাও বললেন যে 65B সার্টিফিকেট উইল নট সেজ সো, ইট উইল নট বি অ্যাবল টু অথেন্টিকেট, অর্থাৎ এবং তিনি এটাও বলছেন যে এটা যদি এস্টাবলিশ করতে হয় যে সিবিআই যে ওএমআর সিটটা পেয়েছে সেটা যদি আসল এটা এস্টাবলিশ করতে হয় তাহলে আপনাদেরকে এটা এস্টাবলিশ করতে হবে দ্য হার্ড ডিস্ক হুইচ ওয়ার রিকভার্ড বাই দ্য সিবিআই ওয়ার দ্য অ্যাকচুয়াল হার্ড ডিস্ক হুইচ ওয়ার ইনস্টলড অন দ্য মেশিন অন দ্য স্ক্যানার। অর্থাৎ এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। বিচারপতি বলছেন যে এই ডাটাটাকেই যদি মানে অরিজিনাল ডাটা হিসেবে আমাদেরকে ধরে নিতে হয় তাহলে আমাদেরকে এটা এস্টাবলিশ করতে হবে যে এই যে হার্ড ডিস্ক সিবিআই উদ্ধার করেছে সেটা মূল স্ক্যানারেও ইনস্টলড ছিল। তখন স্টেটের পক্ষ থেকে বলা হয় যে ইয়েস দ্যাট ইজ এস্টাবলিশড, অর্থাৎ এটা এস্টাবলিশড হয়ে গেছে। সিজিআই বললেন দ্যাটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ, অর্থাৎ এই অংশটা কিন্তু প্রতিষ্ঠিত করতে আপনাদের প্রচণ্ড সমস্যা হতে পারে। দ্য মেটাডাটা অফ দ্য স্ক্যানার হ্যাড টু বি এক্সামিন, অর্থাৎ যে স্ক্যানারে ওএমআর সিট স্ক্যান করা হয়েছে তার মেটাডাটা আমাদেরকে এক্সামিন করে দেখতে হবে টু ফাইন্ড আউট ওয়েদার দ্য চেঞ্জ ইন দোজ
অর্থাৎ সেখানে কি কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কি না, বিকজ মেটাডাটা গিভস ইউ দ্য ডিটেলস অন হুইচ ইট ওয়াজ স্ক্যান অর আপলোডেড। অর্থাৎ যে মেটাডাটাটা পাবো আমরা, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে যে ডকুমেন্টটা স্ক্যান হলো সেটাই কি হার্ড ডিস্কে স্টোর করা হয়েছে কিনা, অর্থাৎ দুটো এক কিনা। পরে বিচারপতি বললেন দেজ আর দ্য ইস্যুজ হোয়ার হাইকোর্ট ফেলড। অর্থাৎ এই ইস্যুগুলো দেখতেই কিন্তু হাইকোর্ট আমাদের মনে হচ্ছে যে তারা এটা দেখেনি। দেজ আর দ্য ফ্যাক্টস অন রেকর্ড, উই ক্যানট সেগ্রিগেট টেন্টেড ফ্রম দ্য আনটেন্টেড ফর মি। বিচারপতি এই জায়গাটায় খুব গুরুত্বপূর্ণ বলছেন যে এই যে ফ্যাক্টসগুলো উঠে আসছে, এই যে কোশ্চেনটা উঠে আসছে সিবিআইয়ের ওএমআর সিটের ডাটা নিয়ে, সেই বিষয়টাই কিন্তু আমাদেরকে টেন্টেড থেকে আনটেন্টেডকে আলাদা করার জন্য একটা প্রশ্ন চিহ্ন আমাদের মনে তুলে দিচ্ছে। এটা আমাদের মতে, ফর মি, বিচারপতি বলেছেন, এটা তার একটা ব্যক্তিগত মতামত হিসেবে তিনি বলেছেন। এবং তিনি এরপরে বললেন যে এই সবের ভিত্তিতে আর্গুমেন্ট হওয়া উচিত। এবারে আপনারা এবং আদার্স যারা পিটিশনাররা তারা আর্গুমেন্ট করুক, এবং এই যে পয়েন্টগুলো আমি তুলে দিলাম তার ভিত্তিতে কিন্তু আপনারা বলুন যে সিবিআই ডাটাটা হয় অথেন্টিক, না হয় অথেন্টিক নয়, কেন অথেন্টিক নয়, কেন অথেন্টিক, এই বিষয়গুলো আমাদেরকে আপনারা বলুন। এবং পরবর্তী পার্টে আমরা সিবিআইকে যা জিজ্ঞাসা করার করব। এবং তারপরে তিনি আরও জিজ্ঞাসা করলেন যে যারা এক্সামে অ্যাফিয়ার্ড হয়েছিল তাদের প্রত্যেকের যে ওএমআর সিটের যে ক্ল্যারিফিকেশন সেটা আমাদেরকে দরকার, এবং তাদের ডিটেলসটা দরকার, তাদের ওএমআর সিট সবার রয়েছে কিনা, এবং দেয়ার আর সাম মিসিং, অর্থাৎ কোনো ওএমআর সিট আবার মিসিং আছে কিনা, এই পার্টটাও কিন্তু বিচারপতি পরিষ্কারভাবে বললেন। এবং অন্য বিচারপতি জাস্টিস সঞ্জয় কুমার তিনি বললেন যে 3টি হার্ড ডিস্ক যেখানে পাওয়া গেছে সেখানে তো এটা কোথাও মেনশন করা হয়নি যে 4টে ক্যাটাগরিতে কত পরীক্ষা দিয়েছিল, কতজন প্রার্থীর ওএমআর পাওয়া গেছে, এই বিষয়টা নিয়ে কিন্তু তারা ক্ল্যারিফিকেশন চান। এবং সিজিআই আরও বললেন যে অন মোর থিং আই উইল মেনশন ইন দ্য হাইকোর্ট জাজমেন্ট দেয়ার আর সাম ব্ল্যাঙ্ক ওএমআর সিট, ইজ দ্যাট কারেক্ট। অর্থাৎ এখানে হাইকোর্টের জাজমেন্ট থেকে দেখা যাচ্ছে যে কিছু ব্ল্যাঙ্ক ওএমআর নাকি উদ্ধার হয়েছে, তো এগুলো কি সত্যি? এবং প্রধান বিচারপতি বললেন যে এগুলোই হচ্ছে মূল ইস্যু, এগুলোই আমাদেরকে ক্ল্যারিফাই আপনারা করুন। স্টেট তখন বললো যে মাইলট এই ক্ল্যারিফিকেশনগুলো এসএসসি দেবে, আমরা এ বিষয়ে কিছু বলতে চাই না, আমরা শুধুমাত্র সুপার নিউমেরারি পোস্ট কেন তৈরি করেছিলাম সেই পার্টটা বলতে চাই। তখন সিজিআই প্রশ্ন করলেন যে তাহলে সুপার নিউমেরারি পোস্ট আপনারা কেন তৈরি করেছিলেন? স্টেট তখন উত্তর দিল যে বাগ কমিটির যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল নাকি কিছু ইররেগুলারিটি হয়েছে, তার জন্য তারা ওয়েটিং প্রার্থীদেরকে তাদেরকে অ্যাকোমোডেট করে নেওয়ার জন্য সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে, এবং সেখানে তারা সেই বিষয়টা কিন্তু কোর্টের পারমিশন নিয়ে এটা করতে গেছিল, কিন্তু সেখানে তারা কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, এই পার্টটা তারা বলে। সিজিআই একটি প্রশ্ন করেন যে যারা ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদেরকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে তাদেরকে তো বাদ দেওয়া যায়, তাদেরকে না তাড়িয়ে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হলো, এটা কেমন বিষয়? তো এরপরে সিজিআই বললেন যে ঠিক আছে, আমরা এই পার্টটা লাস্টে শুনবো। পরে স্টেট সেগ্রিগেশনের পার্টে যেটা বললেন যে সিবিআই যে ডাটা ছিল, এসএসসি যে ডাটা, তার ভিত্তিতে সেগ্রিগেশন করা যাবে, কোন কোন ক্ষেত্রে কত পাওয়া গেছে টেন্টেড প্রার্থী, এই পার্টটা তিনি বিচারপতির সামনে তুলে ধরলেন। এবং তাদের মূল বক্তব্য স্টেটের যে 25,000 চাকরি বাতিল হলে সেটা সঠিক হবে না, যদি এর মধ্যে টেন্টেড প্রার্থী পাওয়া যায় তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আলাদা করে বাদ দিয়ে বাকি প্রার্থীদের যাতে করে সেগ্রিগেট করা হয়। সিজিআই একটি কোশ্চেন জানতে চান যে আরটিআই রিপোর্ট জানুয়ারি 2024-এ এসএসসি বলছে তার ডাটাবেস থেকে তারা নাকি আরটিআইয়ের উত্তর দিয়েছে, আবার এসএসসি বলছে তাদের কাছে কোনো মিরর ইমেজ নেই। তো এই জায়গাটা কিন্তু বিচারপতিরা একটা সিরিয়াস প্রশ্ন তুললেন যে এইটা কি করে হতে পারে। তারপরে স্টেট 5 ফেব্রুয়ারি 2024 সালের যে সিবিআই রিপোর্ট সেটা পড়তে লাগলেন। সেখানে একটি জায়গায় যখন লেখা রয়েছে যে 2019 সালে অরিজিনাল ওএমআর সিট এবং তার স্ক্যান কপি ধ্বংস করা হয়েছিল, সেই জায়গায় সিজিআই পজ করলেন এবং প্রধান বিচারপতি এই জায়গায় প্রশ্ন করলেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে কমিশন 2019 সালে অরিজিনাল ওএমআর এবং তার স্ক্যান ইমেজ নষ্ট করেছিল। এবং তারপরে স্টেট আবার সেই রিপোর্টটা পড়তে লাগলেন। তখন সিজিআই এই জায়গায় একটা রেসপন্স স্ট্রিংয়ের ব্যাপার ছিল, এবং ডাটা স্ক্যান টেকের যে ডাটা তার সাথে যে পঙ্কজ বানসালের বাড়ি থেকে পাওয়া ডাটা, দুটো ডাটার হ্যাশ ভ্যালু মিলছে, এই জায়গাটা যখন পড়লেন সিজিআই জিজ্ঞাসা করলেন যে রেসপন্স স্ট্রিংয়ের ব্যাপারটা কি। তো তখন বলা হলো যে রেসপন্স স্ট্রিংটা অটো জেনারেট হয়, কম্পিউটার জেনারেটেড একটি বিষয়, এবং কোনো ওএমআরের ভিত্তিতে এটা জেনারেট হয়। তো তারপরে স্টেট বলল যে তারা সিবিআইয়ের ডেটা অনুযায়ী বা এসএসসির ডেটা অনুযায়ী সেগ্রিগেশন করতে চায়। তারপরে এসএসসি বলতে শুরু করলো। এসএসসির যে মূল বক্তব্য ছিল যে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না, তারা হচ্ছেন নতুন সেট আপ, পুরানো যারা এই মানে সিলেকশন প্রসেসে ছিল তারা সকলে জেলে রয়েছে বা জেলে গেছিলো, এখন এটা নতুন সেট আপ, এবং এসএসসি এফিডেভিট দিয়ে
জানিয়েছিল যে এটা পসিবল, তারা টেন্টেড এবং নন টেন্টেড প্রার্থীদেরকে আলাদা করতে পারবে এবং এক্ষেত্রে 3-4টা অ্যাসপেক্টে সিবিআই টেন্টেড প্রার্থীদের পেয়েছে, এসএসসিও কিছু টেন্টেড প্রার্থীদের পেয়েছে। 22 লক্ষ প্রার্থী ছিল প্রত্যেকটা ব্যাচের, যারা পরীক্ষা দিয়েছিল। এত ওএমআর সিট রাখা সম্ভব নয় বলে 1 বছর পরে এটাকে নষ্ট করা হয়েছিল, এটা এসএসসির দাবি। এবং 2021 সালে এই ডিসপিউট তৈরি হয়। 2016 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং 2019 সালে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়। তারপরে প্যানেল এই সময় এক্সপায়ার্ড হয়ে গেছিলো। অরিজিনাল ওএমআর সিট আর নেই, অ্যাভেলেবল নেই। নাইসাকে কাজের দায়িত্ব দেওয়া হয়। ডাটা স্ক্যানটেককে দিয়ে যে নাইসা কাজ করিয়েছে এই ব্যাপারে এসএসসি কিছুই জানে না। এসএসসি শুধুমাত্র নাইসার যে তথ্য স্ক্যানিং ওএমআর সেটাকে এসএসসি কনসিডার করবে, যেহেতু নাইসাকে তারা কাজের দায়িত্ব দিয়েছিল এবং নাইসার যে ডাটাবেস তার সেখান থেকেই তারা আরটিআইয়ের উত্তর দিয়েছে, এমনটাও তারা জানায়। এরপরে সিজিআই প্রশ্ন করে যে কত লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। এসএসসি বলে 4টে ক্যাটাগরিতে মোট 22 লক্ষ। সিজিআই বলেন যে এই 22 লক্ষ পরীক্ষার্থীর যে ওএমআর পাওয়া গেছে তাদের কি নাম, রোল নাম্বার এগুলো পাওয়া গেছে ওএমআর সিটে? তখন এসএসসি এবং আরও অন্যান্য যারা ছিলেন, বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারা বলেন যে হ্যাঁ মাই লর্ড, ওএমআরের মধ্যে বারকোড, তারপরে সেখানে বুকলেট নম্বর, সাবজেক্ট কোড, ক্যাটাগরি, জেন্ডার, তারপরে প্রার্থীদের সিগনেচার এগুলো পাওয়া গেছে। সিজিআই বললেন যে স্ক্যান ইমেজ কি এসএসসির রাখা উচিত ছিল না আদার সাইডকে ভেরিফাই করার জন্য? অর্থাৎ নাইসার কাছ থেকে যে ডাটাটা এসএসসি পাচ্ছে সেটাকে তো ভেরিফাই করার জন্য এসএসসির কাছে একটা স্ক্যান ইমেজ থাকার কথা ছিল, সেটা কেন নেই? আপনাদের কাছে স্ক্যান কপি রাখা উচিত ছিল নাকি? এই প্রশ্নটা কিন্তু বিচারপতি তুললেন। তারপরে বিচারপতি প্রশ্ন তুললেন যে পঙ্কজ বনসাল কি নাইসার কর্মচারী ছিল? এসএসসি বললেন যে মাইলর্ড, আমরা এগুলো ভেরিফাই করিনি, এগুলো সিবিআই তদন্ত করে আমাদেরকে দিয়েছে, আমরা সেটাই আপনাদেরকে বলছি। এরপরে সিজিআই বললেন যে ইন কেস স্ক্যানিং অ্যান্ড মার্কিং ডান সাইমালটেনিয়াসলি দেন ইউ শুড হ্যাভ রিটেন দ্য ডাটা উইথ ইউ। অর্থাৎ স্ক্যানিং এবং মার্কিং যদি একসাথে করা হয় তাহলে তার ডাটাটা তো আপনাদের কাছে থাকার কথা। এবং সিজিআই আরও প্রশ্ন তুললেন যে কোশ্চেন অফ অথেন্টিসিটি অফ দ্য ডাটা অ্যাজ ফাউন্ড অফ দ্য স্ক্যান্ড ইমেজ ফাউন্ড ইন দ্য 3 হার্ড ডিস্ক দ্যাট ইটসেলফ ইজ এ সাবজেক্ট ম্যাটার। অর্থাৎ এইটাই তো একটা মূল সাবজেক্ট ম্যাটার। তো এই ডাটাটাকে কম্পেয়ার করার জন্য আপনাদের কাছে তো একটা ডাটা থাকা অবশ্যই উচিত ছিল। কিন্তু এসএসসি বললেন যে আমরা কিন্তু ওই ডাটাটাকে রিলাই করছি এবং তার ভিত্তিতেই আমরা মানে আলাদা করতে পারি। এসএসসি বললেন যে দেন মাইলর, যদি এসএসসি যদি সিবিআই ডাটাটাকে যদি না রিলাই করে তাহলে তাদের কাছে তো অনলি অপশান রয়েছে যেটা, যে তাদের যে সার্ভারে ডাটা রয়েছে সেইটা। সিজিআই তখন পরিষ্কার বললেন যে নো নো নো, ইয়োর সার্ভার ইজ জিরো। এবার এসএসসি বললো যে আমাদের সার্ভারে তো অল ডাটা আছে। সিজিআই বললেন এই জায়গাটায় যে আপনাদের সার্ভারে যা ডাটা আছে অল ডাটা হচ্ছে ম্যানুপুলেটেড। এসএসসি বললেন যে মাইলট, ম্যানুপুলেটেড তখনই বলা যাবে যখন ওই সিবিআই ডাটাটাকে আমরা গ্রহণ করব, তার আগে তো বলা যাচ্ছে না। তারপরে সিজিআই বললেন যে দেখুন, ম্যানুপুলেশন হয় আপনাদের যে সার্ভার ডাটা সেখানে রয়েছে, অথবা হয়তো পঙ্কজ বনসালের যে ডাটা সেখানে রয়েছে, কিন্তু ম্যানুপুলেশন রয়েছেই। এসএসসি বললেন যে মাইলট, আমাদের সার্ভারে যা ডাটা আছে তা আমাদের ডাটা। সিজিআই বললেন যে পঙ্কজ বনসালের তথ্যের সাথে আপনাদের ডাটার তো মিসম্যাচ পাওয়া যাচ্ছে। এসএসসি বললেন আমরা এখানে দেখুন যে মিসম্যাচটা পাচ্ছি তার ভিত্তিতে যদি বলা হয় আলাদা করতে, আমরা আলাদা করতে রাজি আছি। সিজিআই বললেন যে আপনাদের যে নতুন ম্যানেজমেন্ট এসেছে সেটা কবে থেকে? এসএসসি বলল 2022 থেকে, এবং তারা সেগ্রিগেশন করতে পারবে যদি লর্ডশিপ স্যাটিসফাইড হয় সিবিআই ডাটা গ্রহণ করতে, এবং সিবিআই ডাটা যদি তাদেরকে প্রোভাইড করা হয় তাহলে তারা এই সেগ্রিগেশনের কাজটা করে দিতে পারবেন। সিজিআই এই জায়গাটাই বললেন দ্য ডিফিকাল্টিজ টুডে উই কান্ট ইভেন নো দ্য অথেন্টিক ডাটা অফ দ্য ওএমআর সিট। অর্থাৎ ওএমআর সিটের কোন ডাটাটা যে অথেন্টিক এটা তো আমরা এখন বুঝতে পারছি না। দো হ্যাশ ভ্যালু নট চেঞ্জড, অর্থাৎ যদিও হ্যাশ ভ্যালু সিবিআই যে ডাটাটা দিয়েছে তার হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়নি এমন তারা বলছে। তো সেটা যদি না চেঞ্জ হয়ে থাকে তাহলে এই ডাটাটাকে হয়তো গ্রহণ করা যেতে পারে, আদারওয়াইজ এই ডাটাটা নিয়ে কিন্তু একটা সিরিয়াস প্রশ্ন উঠছে। সিজিআই এই জায়গাটা বললেন যে ওএমআর ডাটা কবে ক্যাপচার করা হয়েছে এবং তার মেটা ডাটা কি রয়েছে। তো এরপরে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার তিনি বললেন যে এবং এটাও বলুন যে 22 লক্ষ ওএমআর আছে কি নেই, অর্থাৎ প্রত্যেকের ওএমআর, এবং হ্যাশ ভ্যালু কি যখন মানে তারা ডাটাটাকে যখন স্ক্যান করা হয় তখন যা ছিল এবং তারপরে এখন যে ডাটাটা পাওয়া যাচ্ছে তার যে হ্যাশ ভ্যালু, এই দুটোই কি সেম ছিল কি সেম নেই। এই গুরুত্বপূর্ণ জায়গাটা বিচারপতিরা কিন্তু দেখতে চাইছেন সেগ্রিগেশন করা যদি যায় তাহলে। এসএসসি এই সময় তিনি জাজমেন্টের পোর্শনগুলো তারা দেখাচ্ছিলেন এবং তারা বলছিলেন যে কেন গোটা প্যানেলটা ক্যান্সেল করা উচিত নয়,
নয়, সেগ্রিগেশন করা উচিত, এবং সেই সেগ্রিগেশনের ক্ষেত্রে যে ডাটাগুলো ছিল যে কোন স্তরে কত টেন্টেড প্রার্থী পাওয়া গেছে, সিজিআই বললেন যে দেখুন এই রেশিওটা আমাদের কাছে সেট হয়ে আছে, আমরা সেই অনুযায়ী কাজ করি, যদি আলাদা করা যায় প্রার্থীদেরকে তাহলে আলাদা হবে, আর না হলে যেভাবে রেশিও সেট আছে সেই অনুযায়ী কাজ হবে। তারপরে কমিশন তাদের যে র্যাঙ্ক জাম্প, তাদের যে সার্ভার ডাটা অনুযায়ী তারা যা যা পেয়েছে, এছাড়া সিবিআই ইনভেস্টিগেশনে যা পাওয়া গেছে সেগুলো তারা বলেন, এবং তারা বলেন যে 2024 2 অগাস্ট তারা রিপোর্ট ফাইল করেছিলেন, এবং তারা আলাদা করতে পারবেন এই বিষয়গুলো তারা কিন্তু বলেন। তারপরে সিজিআই একটি প্রশ্ন করেন যে কমিশন একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করুক, যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে উইদাউট রেকমেন্ডেশন সেটা কিভাবে হলো। এসএসসি বলেন যে মাই লর্ড, এ ব্যাপারে আমরা কিছু বলবো না, বোর্ড এ ব্যাপারে বলবেন। তো সিজিআই তখন হাসলেন, তিনি বললেন যে এটা সত্যিই খুব সিরিয়াস একটা ব্যাপার যে রেকমেন্ডেশন ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে। তারপরে সিজিআই বললেন যে আমরা কোনটা অরিজিনাল ডাটাবেস এইটা অথেন্টিকেট করতে পারছি না, যা কিছু পাওয়া যাচ্ছে তাতে অরিজিনাল ডাটা বেস নিয়ে কিন্তু আমাদের ডাউট তৈরি হচ্ছে। এসএসসি বললেন যে মাই লর্ড, হাইকোর্ট তো সিবিআই রিপোর্টকে অ্যাকসেপ্ট করেছে। সিজিআই বললেন যে হাইকোর্ট ইউজ দ্যাট অ্যাজ এ বেসিস, সিবিআই রিপোর্ট লিমিটেড টু দ্য এফেক্ট অফ মিসম্যাচিং, অর্থাৎ শুধু মিসম্যাচিংয়ের পোর্শনটাতেই কিন্তু হাইকোর্ট এই ডাটাটাকে ইউজ করেছিল, এই পোর্শনটা কিন্তু বিচারপতি উল্লেখ করলেন। আদারওয়াইজ এই ডাটাটাকে নিয়ে ফার্দার কাজ করা যাবে কি যাবে না এই পার্টটা নিয়ে হাইকোর্ট কিন্তু কিছু বলেনি, এটা কিন্তু বিচারপতি বলতে চাইলেন বলে আমাদের মনে হলো। এবার এসএসসি তারা বললেন যে দেখুন মাই লর্ড, কত নাম্বার টেন্টেড প্রার্থী সেটা আমরা বলতে পারছি এখানে। তারপরে এসএসসি বললেন যে মাই লর্ড, সিবিআই ডাটাটা অথেন্টিকেট নয়, তো সেটা তো সিবিআই বলে দিতে পারে, সেটা সিবিআই বলবে। সিজিআই তখন বললেন যে দেখুন সিবিআই এটা কিভাবে বলতে পারে, এখানে তো কোনো ক্রিমিনাল ম্যাটার মানে হেয়ারিং হচ্ছে না, তার ফলে ক্রিমিনাল ম্যাটার যেহেতু পেন্ডিং আছে কোর্টে, তার ফলে এখানে তো বেনিফিট অফ ডাউট তৈরি হতেই পারে। তখন সিজিআই বললেন যে একটি প্রশ্নের উত্তর চাই, দ্য ডাটা বেসিস হুইচ আর অ্যাভেলেবল ইজ দ্য অ্যাকচুয়াল অথেন্টিক ডাটাবেস অর নট, অর্থাৎ যে ডাটাবেসটা অ্যাভেলেবল আছে সেই ডাটাবেসটা কি অ্যাকচুয়াল অথেন্টিক ডাটা অর নট, এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদেরকে পেতেই হবে। এসএসসি বললেন যে মাই লর্ড, সিবিআই সেড দ্যাট ইট ইজ অথেন্টিক ডাটা। সিজিআই তখন বললেন দে আর নট বিন এবল টু অ্যাসার্টেন দ্যাট, অর্থাৎ সিবিআই এটা কীভাবে বলবে যে ডাটাটা অথেন্টিক কি অথেন্টিক নয়। সিজিআই বললেন যে এটা তো এসএসসি বলবে, বা এটা অন্য কোনো পারিপার্শ্বিক অবস্থা থেকে আমাদেরকে বুঝতে হবে। সিজিআই এটাও বললেন যে ব্ল্যাঙ্ক ওয়েমার নিয়ে আমাদের চিন্তা হচ্ছে, যদি ব্ল্যাঙ্ক ওয়েমার থাকে তাহলে এটা পসিবল যে ওয়েমার চেঞ্জ হয়ে থাকতে পারে। এসএসসি বললেন দেয়ার ইজ নো সাচ কেস, অর্থাৎ ওয়েমার চেঞ্জ হয়নি। তারপরে এসএসসি কি আর কিছু বললেন না, তারা ওই সেগ্রিগেশনের পার্টটাই গেলেন। এবার বিচারপতি বোর্ডকে কিছু বলতে বললেন। বোর্ড মূলত সেগ্রিগেশনের পোর্শনটা নিয়েই বললেন, এবং বোর্ড এডুকেশনের ব্যাপারটা নিয়ে বলতে চাইছিলেন যে সবার যদি চাকরি চলে যায় তাহলে রাজ্যের এডুকেশন সিস্টেম কী হবে, এবং যেহেতু টেন্টেড প্রার্থীকে সিবিআই ডাটা এসএসসি ডাটা অনুযায়ী পাওয়া গেছে, অতএব তাদেরকে আলাদা করা হোক, এবং এক্ষেত্রে 9-10-এর ক্ষেত্রে 92% ভালো প্রার্থী রয়েছে, 11-12-এর ক্ষেত্রে প্রায় 87% মতো ভালো প্রার্থী রয়েছে, তার ফলে যারা টেন্টেড প্রার্থী তাদের পরিমাণ কম, গ্রুপ সিতে গ্রুপ ডিতে হয়তো একটু বেশি, কিন্তু এই পরিমাণটা কিন্তু 9, 10, 11, 12-এ কম, অতএব সেগ্রিগেশন করা যেতেই পারে পুরো প্যানেলটাকে যাতে না বাতিল করা হয়। তখন সিজিআই বলেন যে আই ডোন্ট নো ওয়েদার ডাল মে কুচ কালা হে আর সব কুচই কালা হে, অর্থাৎ এই জায়গাটায় সিজিআই বললেন যে আমি তো জানিই না যে পুরো ডালটাই কালা না এর মধ্যে কিছু অংশ কালা আছে। এবারে যারা রয়েছেন টেন্টেড প্রার্থী তাদের যারা আইনজীবী, এবং যারা নন টেন্টেড প্রার্থী তাদের যারা আইনজীবী, তারা মোটামুটি সাবমিশন করলেন। যারা টেন্টেড প্রার্থী মূলত যাদের ওয়েমার মিসম্যাচ রয়েছে তাদের সওয়ালটাই মোটামুটি আমরা শুনলাম। সেখানে পিএস পাটওয়ালিয়া বললেন, কল্যাণ ব্যানার্জি কিছুটা বলতে চাইলেন, এবং আরও 2-1 আইনজীবী তারা বললেন। যারা নন টেন্টেড প্রার্থী তাদের হয়ে বললেন মূলত কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, শ্যাম দিওয়ান, তো এরা মূলত বললেন। এছাড়াও আরও এক ধরনের ক্যান্ডিডেটরা বললেন মূলত যারা ইন সার্ভিস প্রার্থী, অর্থাৎ যারা অন্য কোনো চাকরি আগে করতেন এরকম প্রার্থীদের আইনজীবীরাও বললেন, এবং যারা নট কল্ড ফর ভেরিফিকেশন ছিলেন তারাও বললেন। তো মূলত আমি এখানে আপনাদেরকে জিসটা বলছি, যারা টেন্টেড প্রার্থী ছিল ওএমআর মিসম্যাচ, তাদের যে মূল দাবি যে সিবিআইয়ের ডাটাটা অথেন্টিক নয়, সিবিআইয়ের ডাটাটার মধ্যে অনেক ভুলভ্রান্তি রয়েছে, এসএসসির কাছে অরিজিনাল ওএমআর সিট নেই, তারা সেটা ডিস্ট্রয় করে দিয়েছে। এখন এই সিবিআই ডাটাটাকে অথেন্টিক ডাটা হিসাবে গ্রহণ করাটা ভুল হবে। ক্রিমিনাল ট্রায়াল যেহেতু চলছে, এবং 65B সার্টিফিকেট নিয়ে তারা বলতে গেলেও বিচারপতি এই জায়গাটা শুনতে চাননি। কিন্তু বিচারপতি এই জায়গাটায় একটি কথা তিনি বললেন যে সিবিআই, এসএসসি, বোর্ড
এরা তো সবাই মোটামুটি টেন্টেড প্রার্থীদেরকে আইডেন্টিফাই করছে। তাহলে যারা টেন্টেড প্রার্থী অলরেডি আইডেন্টিফাইড হয়ে গেছে, মানে এদের আর কি এরা বলবে? তো তাহলে কি এরা সবাই ভুল? অর্থাৎ সিবিআই ভুল, এসএসসি ভুল, বোর্ড ভুল, তাহলে কি এরা সবাই ভুল? তো তখন যারা টেন্টেড প্রার্থীদের আইনজীবী ছিলেন তারা বললেন যে, মাই লর্ড, আমরা এগুলো চ্যালেঞ্জ করছি, আমরা সিবিআই ডাটাটাকে চ্যালেঞ্জ করছি, আমাদেরকে আগে বলতে দেওয়া হয়নি। এখন তারা এই পুরো বিষয়টা বলেন। এক্ষেত্রে পিএস পাটুয়ালিয়া তিনি মোটামুটি একটা সওয়াল করেন, বেশ ভালোই তিনি বলছিলেন যে কি ফল্ট রয়েছে সিবিআই ডাটার মধ্যে, সেটাকে তিনি তুলে ধরার চেষ্টা করেন। এছাড়াও আরও কল্যাণ ব্যানার্জি এভিডেন্স অ্যাক্টের ব্যাপারে বলতে যাচ্ছিলেন, বিচারপতি সেটা শুনলেন না। তিনি বললেন যে এভিডেন্স অ্যাক্টের পার্টে এখানে আমি ঢুকতে চাই না, 65B সার্টিফিকেটটাও কিন্তু এখানে আমি আনতে চাই না, জাস্ট এই ডাটাটা অথেন্টিক কি অথেন্টিক নয় আমি এই বিষয়টাই দেখব, আদারওয়াইজ আমি আর অন্য পার্টে ঢুকবোই না। বিচারপতি পরিষ্কার স্ট্যান্ড এটাই নিলেন। এবার যারা টেন্টেড প্রার্থীদের আইনজীবীরা ছিলেন তারা মূলত এই ডাটাটা অথেন্টিক নয় এই বিষয়টাই তারা বলতে চাইছিলেন, এবং তাদের মূল সওয়ালটা ছিল যে পুরো প্যানেল যাতে ক্যান্সেল না হয়, মূলত যাদের ওএমআর ইস্যু রয়েছে তাদেরকে যাতে করে মানে আলাদা করা হয় এবং তাদেরকে যাতে করে চাকরি না ক্যান্সেল করা হয়, এই পার্টটায় তারা বলেন। এবার র্যাঙ্ক জাম্প ইস্যু নিয়ে কেউ বলতে চাইলে বিচারপতি এই ইস্যুটা কিন্তু আর খুব একটা শুনলেন না, র্যাঙ্ক জাম্পের পার্টটা। তারপরে যারা নন টেন্টেড প্রার্থী তাদের ক্ষেত্রে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল এবং শ্যাম দিওয়ান এবং আরও কিছু আইনজীবী তারা যে মূল জায়গাটা তুলছিলেন যে সেগ্রিগেশন হওয়া উচিত, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা প্রচুর সংখ্যায় রয়েছে এবং তাদেরকে চাকরি বাতিল করলে সেটা একটা সিরিয়াস প্রবলেম তৈরি হবে। যে ডাটাটা রয়েছে সিবিআই সেই ডাটাটা হাইকোর্ট গ্রহণ করেছে, সেই ডাটার ভিত্তিতে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা উচিত। যদি না আইডেন্টিফাই করতে পারা যায়, অর্থাৎ সেই ডাটা অনুযায়ী যদি সেই ডাটাটাকে যদি বিচারপতির অথেন্টিক বলে না মনে করে, তাহলে পুরো প্যানেল যাতে ক্যান্সেল না হয় এই পার্টটা কিন্তু তারা তুলে ধরেন। এবং তারা মূলত এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা যাতে বাতিল না হয়, যাতে করে সেগ্রিগেশন করা হয় এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা কোনো ক্যাটাগরির মধ্যে পড়ছেন না, তাদের না ওএমআর ইস্যু আছে, তারা না র্যাঙ্ক জাম্প করেছে, তাদের বিরুদ্ধে কোনো ইস্যু নেই, তারা নির্দোষ, তারা এটাই বলেন, এবং তাদেরকে যাতে করে কোনো রকমভাবে এই জাজমেন্ট দ্বারা এফেক্ট না করা হয়। পরে আরেকটা ক্যাটাগরি যারা নট কল্ড ফর ভেরিফিকেশন তারা বলছিলেন যে কোনো প্রার্থীর চাকরি বাতিল হয় তাহলে নতুন করে যাতে করে ইন্টারভিউ তাদেরকে ডাকা হয়, এই জায়গাটা বললেন। বিচারপতিরা এই জায়গাটা শুনলেন না, বললেন আপনাদের এই ম্যাটারটার কোনো মেরিট আমরা পাচ্ছি না। এরপরে অন্য কিছু প্রার্থী যারা ইন সার্ভিস ছিল, যারা আগে চাকরি করতেন, সে চাকরি হয়তো ছেড়ে এসএসসিতে এসছেন, এই জায়গাটা কিন্তু বিচারপতিরা সিরিয়াসলি নোট করলেন এবং বিচারপতিরা বললেন যদি আমরা কোনো এরকম অর্ডার দিই যে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়ে যেতে পারে, তাহলে আপনাদের যে এক্সিস্টিং প্রায়র যে আপনাদের কাজ আপনারা করছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ডিস্টার্ব হবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে আগে যারা কোনো কাজ করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বিচারপতিরা কিছু ভাবতে পারেন। কিছু প্রার্থী হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেও কিছু প্রশ্ন তুললেন যে তারা হয়তো ফিজিক্যালি ডিসেবল ক্যান্ডিডেট, তারা নন টেন্টেড, তারা যাতে করে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ছাড় পায়। তো বিচারপতিরা এই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের প্রশ্নটাই কিন্তু আর ঢুকতে চাইলেন না, তারা পুরো ইস্যুটাকে কিন্তু এইভাবেই ট্রিট করতে চাইলেন যে সেগ্রিগেশন করা যাবে কি যাবে না। সেগ্রিগেশন যদি করা যায় তাহলে সিবিআইয়ের যে ওএমআর সিট সেটা অথেন্টিক কি অথেন্টিকেট নয় সেটা, সেই প্রশ্নটা নিয়ে কিন্তু তারা শুনবেন। মূলত আজকে এসএসসি, বোর্ড, তারপরে স্টেট এবং তারপরে টেন্টেড প্রার্থীদের আইনজীবী, নন টেন্টেড প্রার্থীদের আইনজীবী এরা মূলত আজকে সারাদিন ধরে বললেন। এরপরে যারা রেসপন্ডেন্ট রয়েছেন অর্থাৎ হাইকোর্টের যারা মূল পিটিশনার, যারা চান এই প্যানেলটা পুরোটাই বাতিল হোক, তারা এবার বলবেন তারা কি সওয়াল করেন, তাদের সওয়ালটা কিন্তু আগামী দিন উঠে আসবে। মহামান্য বিচারপতি এই ম্যাটারটিকে জানুয়ারি মাসে রাখলেন। আমরা যদি কেস স্ট্যাটাসে দেখি তাহলে দেখব 7ই জানুয়ারি, কিন্তু 7ই জানুয়ারি ওবিসি ম্যাটার থাকায় মহামান্য বিচারপতিকে 10ই জানুয়ারি রাখতে বলা হলো এবং সেক্ষেত্রে তিনি বললেন ঠিক আছে 10ই জানুয়ারি থাকবে, কিন্তু এখনও অবধি 7ই জানুয়ারি ডেট আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার জেনারেটেড। তো পুরো বিষয়টা আমি বললাম। তো এখানে আমি কিন্তু একদম পুরোটা জিস্ট আপনাদেরকে বলার চেষ্টা করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।